রাইসার প্রচন্ড মাথা ব্যথা করছে, সাথে ঘুমও আসছে না। কেমন শূন্যতা লাগছে চারিদিকে। বাড়ির কথা খুব করে মনে পড়ছে। যতই মারুক আর কাটুক, এতদিন তো তাদের উপরেই নির্ভর করে এসেছে। তাদেরকে কিভাবে ভুলে যাবে? সাথে বেশি করে সানজিদার কথাও মনে পড়ছে। সানজিদা যে কোথায় গেল, কেন গেল, সেটা জানতেই পারলো না। অনেক কষ্ট হচ্ছে সানজিদার জন্য। আকাশ কুসুম ভাবতে ভাবতে বুকের ভেতরে প্রচন্ড ব্যথা অনুভব হলো। এই অসহ্য ব্যথা সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো। দু হাত বা পাশের বুকে ধরে আছে। রুমের ভেতরেই হাঁটাহাঁটি করে স্বস্তি পেল না। দরজা খুলে হাঁটা দিল রান্নাঘরের দিকে। রাতে ড্রয়িং রুমের লাইটটা বন্ধ থাকে বলে অনেক অন্ধকার, এই জন্য আজকে কেরোসিনের শিশেওয়ালা ল্যাম্প জ্বালিয়েছে। এই যুগেও ল্যাম্প? অবশ্যই। কেন নয়? রাইসাকে যেই রুমে থাকতে দিয়েছে সেই রুমেই ছিল। বাড়ির প্রতিটি রুমের এমন একটা ল্যাম্প আছে, যাতে করে কারেন্ট গেলে অসুবিধা না হয়। রাইসা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। যদি একটু চা করা যায়, চা খেয়ে অন্তত একটু ঘুম আসে আর এই যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি মেলে। লাইটটা ধরে টিমটিম আলোয় এগিয়ে যাচ্ছে রাইসা। অন্ধকারের সোফায় বসে থাকা তেজের ওপরে নজর গেল না। এত রাতে কেউ বাইরে থাকবে, এটা ভাববার কথাও নয়। চোখ কুঁচকে ল্যাম্প জ্বালানো মেয়েটার দিকে নজর দিচ্ছে। রাইসা রান্নাঘরে যেতেই দেখলো এখন চা বানাতে অনেকটা কষ্ট লাগবে। বুকের প্রচন্ড ব্যথায় যেন কুলহীন। এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল, যাতে করে বুকের ভেতরে ভারী পাথরটা সরে যায়। জোরে জোরে শ্বাস নিচ্ছে। তেজ সেই দিকে লক্ষ্য করে উঠে দাঁড়ালো। রাইসার এমন জোরে জোরে শ্বাস নেওয়া দেখে ভুরু উচালো। কাহিনী বুঝতে না পেরে হাঁটা দিল সেই দিকে। রাইসা পানি খেয়ে রুমে যাওয়ার জন্য ঘুরে হাঁটা দিবে, তখনই চোখের সামনে একটা আবছা দেখে সাথে সাথে হাতের ল্যাম্পটি ভূমিকম্পের মতো থরথরিয়ে কাঁপতে লাগলো। ভয়ে মুখে আওয়াজ বের করতে পারলো না। তেজ লাফালাফি করে ল্যাম্পের শিশার দিকে তাকিয়ে সামনের মেয়েটির দিকে নজর রাখলো। এই সামান্য আলোতে রাইসার উজ্জ্বল ভীতিকর চেহারা একেবারেই অপরূপা। যেখানে নেই কোনো খাদ। দেখতে দেখতে এগিয়ে গেল। লম্বা পুরুষটি কাছে গিয়ে সামান্য ঝুঁকে দাঁড়ালো। এতে করে ল্যাম্পের পূর্ণ আলো দুজনের চোখে মুখে পড়ছে। পুরুষটির চেহারা দেখে রাইসার বুকের ভেতর থেকে আত্মা বেরিয়ে আসার উপক্রম। এটা তো সেই মানুষ, কিন্তু এই বাড়িতে এত রাতে, তার উপরে এখানে রাইসার কাছে কি করতে এসেছে? রাইসা শুনেছে বড়লোক মানুষের অনেক খারাপ হয়ে থাকে। ওদের নজর সবসময় মেয়েদের ওপরে থাকে, সে দেখতে যেমনই হোক না কেন। তাদের মেয়ে হলেই হলো। দুই হাতে ল্যাম্পটি শক্ত করে আঁকড়ে ধরলো। তেজ রাইসার এমন কাঁপাকাঁপি মেনে নিতে পারল না। বিরক্ত নিয়েই বলে উঠল, কি সমস্যা? এভাবে কেঁপে যাচ্ছ কেন? তোমাকে কি কারেন্টে ধরেছে? বেশ কণ্ঠটা ঝাঁঝালো ছিল, যার দরুন রাইসা চমকে উঠল। মাথা নিচু করে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন এসেছেন? কেন? আমার এখানে আসা বারণ? কই, কোথায় লেখা আছে? দেখতে পাচ্ছি না তো। এমন অদ্ভুত উত্তরে রাইসা যেন হতবাক হলো। বাড়িতে কোনো কথা না বলে পাশ কেটে যেতে নিবে, তার আগেই তেজ থামিয়ে দিয়ে মুখোমুখি দাঁড়ালো। রাইসার এক হাতে তেজের হাতের মুঠোয় বন্দি। রাইসা হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছে। ভেতরে ফেটে যাচ্ছে তেজের স্পর্শে। এখন তার সম্মান হারানোর ভয় যেন অন্তরের গহীনে প্রতিধ্বনিত হয়ে বাজছে। আকুতি ভরা চোখে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? তেজ অবাক হয়ে বলল, কেন? আমি ধরলে সমস্যা? রাইসা মাথা নাড়িয়ে বলল, আমার হাত ছাড়ুন। তেজ দেখল রাইসার চোখে টলমল করছে অশ্রুকণা। ভয়ের থেকেও বেশি সম্মানের আকুলতা। তেজ বেশ জোরে সরেই ধমকে বলে উঠল, আমাকে ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার মতো কিছু বলেছি আমি? রাইসা এবার চোখের জল ছেড়ে দিল। গাল বেয়ে পড়ছে ঝর্ণাধারা। একটা পুরুষ তার হাত ধরে আছে, এটা ভাবতেই নিজের উপরেই ঘেন্না আসলো। কেন বাইরে আসতে গেল? না আসলে তো এমন হতো না। পরপুরুষের ছোঁয়া নারীর জন্য বিষের সমতুল্য।
আমার হাতটা ছেড়ে দিন দয়া করে। আমার পাপ লাগবে। অনুগ্রহ করে আমাকে স্পর্শ করবেন না। ছেড়ে দিন। যেতে দিন আমায়। আমি স্পর্শ করলে কি এমন হবে? কথাটা বলতে বলতেই তেজ রাইসার হাতটা ছেড়ে দিল। রাইসার চোখের জল অজান্তেই তেজের বুকে বিষাক্ত ধারালো ছুরির ন্যায় এফোর ওপর গেঁথে গেল। মেয়েদের অন্য পুরুষ স্পর্শ করলে তাদের পাপ লাগে, তাহলে কোনো পুরুষ স্পর্শ করলে পাপ লাগে না কেন? তেজের প্রশ্নে রাইসা জবুথুবু হয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, নিজের স্বামী। তেজ রাইসার দিকে আরেক পল এগিয়ে গেল রাইসার উত্তর শুনে। নিজের দিকে এগোতে দেখে রাইসা হাড় কাঁপানো কাঁপুনি দিয়ে উঠল। বুকের ভেতরে ব্যথাটা আরো তীব্র হলো। দুই হাতে ল্যাম্পটি এতই শক্ত করে আঁকড়ে ধরলো, এই ল্যাম্পটি দিয়েই তেজের মাথায় বাড়ি দিবে এমন একটা মনে হলো। কিন্তু যে সামান্য জোরের কথা বলতে পারে না, তার দ্বারা এই কাজ বাদরের গলায় মুক্তার হার ছাড়া আর কিছুই না। তেজ এগিয়ে গিয়ে বলল, শোনো মৃগনয়নী, আমি স্পর্শ করলে যদি তোমার পাপ লাগে, তবে দুনিয়াতে বেঁচে থাকাই তোমার জন্য ভয়াবহ পাপ। তেজের এমন আগমনে রাইসা আর ঠিক থাকতে পারল না। ল্যাম্পটি হাতে নিয়ে ঢলে পড়ল মেঝেতে। না, মেঝেতে পড়েনি, তার পূর্বেই শক্তিশালী এক বাহুতে আশ্রয় পেয়েছে। সেই হাতের বাঁধনেই তার নিশ্চয়তা, যার নামে লিখে দিয়েছে বাকি জীবনের ভার। যে স্পর্শ করলে পাপ নয়, বরং খোদার আরশ থেকে পবিত্র রহমত ও ভালোবাসার সৃষ্টি হবে। কিন্তু বেচারি বোকা মেয়ে কিভাবে জানবে এটাই তার স্বামী? এক হাতে ল্যাম্পটি ধরে আরেক হাতে রাইসাকে ধরে রেখেছে। সামান্য আলোটুকু রাইসার মুখের কাছে ধরতেই তেজের বুকের ভেতর উথাল পাথাল শুরু হলো। ছোট ছোট চুলগুলো কপালে লেপ্টে আছে ঘামের জন্য। দুগাল বেয়ে পড়া নোনা পানিটুকু শুকিয়ে চড় লেগে গেছে। দুই চোখের পাপড়ি ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। তেজ আজকে খুব করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাইসার ডান গালে একটা কালো তিল চেহারাকে নজরে রাখছে। সব মিলিয়ে তেজের মতো শক্তিশালী পুরুষকে খুঁটিবিহীন নড়বড়ে করে দিতে সক্ষম। চোখের উপরে দুটো চুল পড়ে থাকায় বিরক্ত মনে করে তেজ ফু দিল, যাতে করে চুলগুলো বিরক্ত না করে। অমনি ফু দেওয়ার বাতাসে ল্যাম্পটির জ্বলন্ত শিখা ধপ করে নিভে গেল। এতে করে বিরক্ত আসতেই সেকেন্ড লাগলো না। মেজাজ বিগড়ে হাতের তালুতে ইচ্ছে করছে আছাড় মেরে বাতিটা ভেঙে ফেলতে। ঘুম আসছিল না বলেই ড্রয়িং রুমে বসেছিল অন্ধকারে। একটা সিগারেট টেনে শেষ হতেই উঠে যাবে, তখনই সিঁড়ির দিকে তাকিয়ে সিগারেটের শেষ টানের ধোঁয়াগুলো নিমেষেই হা হয়ে বেরিয়ে গেল। আলাদা করে বের করতে হলো না মুখ খুলে। হাতে বাতি জ্বালিয়ে নামছে 90 দশকের এক রাজ্যের বন্দি রূপসী কন্যা, যার আগমনে তেজ নামক রাজপুত্রের বুকের কাল বৈশাখীর ঝড় বয়, যাকে দেখার আকুলতায় মনের মাঝে মহামারীর সৃষ্টি হয়। রাইসাকে নামতে দেখে তার উপরে উঠল না। রাইসা কি করে সেটা দেখার জন্যই চুপ করেছিল। এরপর এত কিছু হলো। চোয়াল শক্ত করে বলে উঠল, বালের অন্ধকার কিছুই ছাড়ছে না। সামনে আসলেই বালের কাহিনী শুরু হয়। যখনই দেখো 2 ইঞ্চি মুখের 120 হাত ঘোমটা লাগিয়ে আছে, নয়তো চারিদিকে অন্ধকার নেমে আসে, আর নয়তো ঠাস করে অজ্ঞান হয়ে যায়। এই মেয়ে, এই মেয়ের সমস্যাটা কি? আমি কি আকুল হয়ে বসে থাকি তাকে দেখার জন্য? কি মনে করেছে আমাকে? আমার সামনেই আসবো না? যা, আর সামনেই আসবো না। কথাটা তো বলে দিল তেজ, কিন্তু বাহুতে রাইসাকে অনুভব করতেই মুহূর্তেই বলা সকল কথা হারিয়ে ফেলল গহীনে। যা ভাববার পরে ভাববে। এখন আপাতত এই ঘোমটা বধূকে রুমে দিয়ে আসতে হবে। আরেক হাত রাইসার হাঁটুর নিচে নিয়ে পাজা কোলা করে তুলে নিল। রাইসার অবাধ্য দোলানো মাথা এসে বাড়ি খেল তেজের পাথরের মতো শক্ত বুকে। এতে করে তেজের বুকের ভেতরে আনামা বাজতে শুরু করলো। সময় লাগলো না। কেমন রাইসার স্পর্শ পেয়ে হৃদয় জোড়ানো অনুভূতি হলো। স্বামী স্ত্রীর একে অপরের জন্য এমন টান অনুভব করবে, এটাই তো স্বাভাবিক। তেজ সমস্ত ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলল। চোখটা বন্ধ করে জোরে একটা শ্বাস টানলো।
এরপর হাঁটা দিল রাইসার রুমের দিকে। সিঁড়ি ভেঙে ওপরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তেজ আশ্চর্য হলো, রাইসা অতিরিক্ত শুকনো। সেই দিন আলমারি থেকে বের করেও এমন অবাক হয়েছিল। এত বাচ্চা মেয়েটার সাথে তার বিয়ে হয়েছে, ভাবা যায়। শুধু বিয়ে পর্যন্তই আটকে নেই, এখন তেজের বুকে ঝড় তুফান সুনামি পর্যন্ত বয়ে নিয়ে যায় এই 2 ইঞ্চির মেয়ে। বিছানায় শুয়ে কম্বল গায়ে টেনে দিল। এক নজর ড্রিম লাইটের আলোতে দেখে তৎক্ষণাৎই রুম ত্যাগ করলো তেজ। আকাশের দিকে নিরলসভাবে তাকিয়ে আছে। এই দিকে 2-3টে সিগারেট শেষ করেছে। কি অদ্ভুতভাবে সম্পর্কের চাকা ঘুরছে, যেখানে তার ভীত বউ এখনো তাকে স্বামী হিসাবে চেনেই না। সকাল সকাল খাবার খেতে বসেছে তেজ, সাথে মাহতাব নওয়ান। মার্জিয়া রাইসার হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে, কারণ কাল রাতে তেজের তেজ দেখে মেহেরিমা নওয়ান দিয়েছিল সকাল থেকে একসাথে খাবে। এই জন্যই রাইসাকে নিয়ে আসছে মার্জিয়া। রাইসাকে ডাকতে গেলে রাইসা অনেক করে বলল সে আসবে না, তার জন্য এত ঝামেলা, নতুন করে আর কোনো ঝামেলা সে চায় না। মার্জিয়া বলেছে তার ভাই যেতে বলেছে। রাইসা কথাটাকে একটু অসম্ভবতা দেখতেই রাইসার কোনো কথা না শুনে মার্জিয়া রাইসার হাতটা ধরে নিয়ে এসেছে। এটা তার মায়ের আদেশ। তেজ কিছু অনুভব করে এক চিলতে রুটি মুখে তুলে আর চোখে সবার নজর এড়িয়ে তাকালো সামনের দিকে। সাথে সাথে চোয়াল শক্ত হলো, হবে নাই বা কেন? সেই ঘোমটাবতী ঘোমটা ছাড়া আর কি চলতে পারে? তেজ দাঁতে দাঁত পিষে মুখের বেচারা রুটির ওপরের সমস্ত রাগ উগলে দিল। মাহতাব নওয়ান রাইসাকে দেখে বলল, তোমরা এসে গেছো, বসো, আজকে থেকে একসাথে খাবার খাবো। মার্জিয়া একটা চেয়ার টেনে রাইসাকে বসিয়ে দিল তার পাশের চেয়ারে, নিজেও বসে পড়ল। সবার প্লেটে মেহরিমা নওয়ান নাস্তা দিয়ে রাইসার মাথার লম্বা ওড়নাটা টেনে কপালের চুল বরাবর রাখলো, যাতে করে খেতে অসুবিধা না হয়। রাইসা চট করে তার শাশুড়ির দিকে তাকালো। তিনি ইশারায় আশ্বস্ত করে বলল, খাওয়া শুরু করো। তেজ মায়ের কথার ভিত্তিতে সম্মুখে চোখ বোলালো। রাইসাকে একেবারে তেজের সোজাসুজি একটা চেয়ারে বসিয়েছে। তেজ এক নজর দিয়ে মায়ের উপরে একটু সন্তুষ্ট হলো। কারণটা তার অজানা। রাইসা রুটি ছিঁড়ে সবে ডালে ভিজিয়ে মুখে দেওয়ার জন্য হা করতে চেয়ে চোখ উপরের দিকে দিতেই মুখের হা মুখেই রইল। চোখ দুটো রসগোল্লার ন্যায় প্রসারিত হলো। সামনে তেজকে দেখে ভয়ে কুঁকড়ে উঠল মুহূর্তেই। ইদানিং তেজকে এই বাড়িতে দেখছে, কিন্তু কারণ বুঝতে পারছে না। আসলে এই বাড়ির কে হয় জানে না, শুধু মনে করছে এই বাড়ির আত্মীয়। 3 দিন দেখলো, তারপর হুট করেই রাতের কথা মনে পড়ল। জ্ঞান হারানোর পর আর কিছুই মনে নেই। লোকটা তার সাথে কি করেছিল ভেবেই হুঁশ ফেরার পর 2 চোখ থেকে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়েছে। সে হয়তো নিজের স্বামীর অধিকারটুকুও ধরে রাখতে পারেনি। চোখ ভিজে উঠল সামনের মানুষটার দিকে তাকিয়ে, সাথে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কথাগুলো মার্জিয়াকে বলবে কি বলবে না ভেবেই দোনোমনো অতিক্রম করছে। এইসব কিন্তু এইবার এইসব বাধা অতিক্রম করেছে সে। খাবার শেষ করে মার্জিয়াকে এই খারাপ লোক সম্পর্কে বলে দিবে। তার চরিত্র যে খারাপ সেই কথাও বলবে। তৎক্ষণাৎই মেহরিমা নওয়ান ছেলের উদ্দেশ্যে বলল, তেজ, তোকে আর কিছু দেই? রাইসা সঙ্গে সঙ্গে আশেপাশে তাকালো, কিন্তু এই কয়জন ব্যতীত নতুন কাউকে দেখতে পেল না। মনের ভেতরে জানার কৌতূহল বাসা বাঁধল। তেজ নামের মানুষটা তো তার স্বামী। তার শাশুড়ি কাকে তেজ বলে ডাকলো? কোথায় সে? তেজ নত মস্তিষ্কে গম্ভীরভাবে জবাব দিল, না। সাথে সাথে রাইসা সামনের মানুষের দিকে নজর রাখলো। সে কি ভুল শুনলো, নাকি এটাই সঠিক? কিছু বুঝতে পারছে না। সামনের মানুষটার থেকে কি উত্তরটা আসলো? ছোট্ট মস্তিষ্ক এত চাপ নিতে পারছে না, সবকিছু গুলিয়ে যাচ্ছে। তবে সবকিছু খোলাসা করতে মাহতাব নওয়ানের প্রশ্নটাই যথেষ্ট ছিল। খেতে খেতে তেজকে বলো, তেজ, আজকে অফিসে একটা মিটিং আছে, আশা করব
তোমার বন্ধুদের নিয়ে ঠিক সময়ে পৌঁছে যাবে। তেজের ভাবলেই সেই উত্তর। টেনশন করার দরকার নেই, দায়িত্ব যখন আছে তখন ভুলে যাব না, নিজের কাজে মন দাও। এমন ঘাড় তেরা উত্তরে মাহতাব নওয়ান অভ্যস্ত হলেও ছেলের বউয়ের সামনে প্রথম মান সম্মান খুইয়ে ফেললেন, সেটা ভালো করেই বুঝতে পারল। পানির মতো পরিষ্কার হলো রাইসার কাছে সামনের মানুষটি তেজ। তার সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষটাই হচ্ছে তার স্বামী, যার সাথে বারবার অনাকাঙ্ক্ষিত দেখা। সেই তার স্বামী, এটা ভেবেও স্বস্তি হলো যে তাকে অন্য পরপুরুষ স্পর্শ করেনি। তেজ হঠাৎ করেই সামনে তাকালো, সোজা রাইসার চোখের দৃষ্টিতে মিলল তার দুটি চোখ। সাথে সাথে হকচকিয়ে গেল রাইসা, কেমন নির্লজ্জের মতো তাকিয়ে দেখছিল। জোর জোর বেশে আগমন আগমন হলো হেস্কির। সাথে সাথে মেহেরিমা নওয়ান বলল, সামনে পানি আছে, খেয়ে নাও। রাইসা কাঁপা কাঁপা হাতে সামনে থেকে একটা পানির গ্লাস হাতে নিয়ে মুখে তুলেছে। সবে 2 ঢোক পানি গেলার পর কি গিয়েছে কি যায়নি, অমনি তেজের হুংকার ছেড়ে পড়ল, এই মেয়ে, আমার গ্লাসে পানি খাচ্ছ কোন সাহসে? রাইসা হতবাক হয়ে গেল, সাথে লজ্জায় লাল হয়ে গেল। এমন অপমানে যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। গ্লাসটা রাখতেই তেজ নিজের দিকে টেনে নিল। তেজের এমন কাণ্ড দেখে সবাই হা হয়ে আছে। মাহতাব নওয়ান বলল, তেজ, এটা তোমার কেমন ব্যবহার? দেখছো মেয়েটির হেঁচকি উঠেছে, সামান্য তোমার গ্লাসে পানি খেয়েছে, এর জন্য এইভাবে বলবে? এত কিছুর মাঝে মার্জিয়া চমকে বলল, আর বাহ, আরে বাহ, তোমার হেঁচকি ঠিক হয়ে গেছে। মার্জিয়ার কথায় সবাই সেই দিকে লক্ষ্য করল। মেহেরিমা নওয়ান কি ছেলেকে কিছু বলবে, তার আগে মার্জিয়ার কথা শুনে থেমে গেল। তেজের এই দিকে কোনো কান নেই, এমনভাবে খাবার শেষ করে গ্লাসের ঠিক সেই জায়গায় মুখ লাগালো যেখানে রাইসার ভীতু কম্পিত ঠোঁট জোড়া স্পর্শ করেছিল। যেই ছেলে খাবার শেষ করে অথচ এক ঢোক পানিও খায় না, সেই ছেলে এক গ্লাস পানি ঢক ঢক করে এক নিঃশ্বাসে সাবার করে উঠে গেল। এটা দেখে মেহরিমা নওয়ান চমকিত, যদিও বিষয়টা আর কেউ লক্ষ্য করেনি। তেজ যাওয়ার পর রাইসা নিঃশ্বাস ছেড়ে শান্তি মতো খেতে পারলো। কিন্তু একটা কথাই বুঝলো না রাইসা। সে মনে করেছিল তার স্বামী বয়স্ক হবে, কিন্তু এত এ তো একজন সুদর্শন যুবক, যার দিকে তাকালে চোখ ফেরানো বহুত কষ্টের কাজ। খুব ফর্সা না হলেও উজ্জ্বল বর্ণে। এক নজরে যা দেখেছে তাতেই রাইসার একটুও মনে হলো না তার স্বামীর বয়স এত। খাবার শেষ করে সবাই সবার গন্তব্যে পৌঁছালো। রাইসা কলেজে গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করছে। তার তো প্রাইভেট পড়ার মতো কোনো পরিস্থিতিও নেই, তাই তাকে ক্লাসেই মনোযোগ দিতে হবে। ছোট থেকেই মনোযোগী ছিল রাইসা। এখন যদি ভালো মতো না পারে তাহলে ফেল করবে, আর ফেল করলে শাশুড়ির এত এত আশা সব শেষ হয়ে যাবে। কত ভালোবেসে ভর্তি করিয়েছে, মুখ ফুটে বলতে হয়নি। সেখানে তার মুখ রাখতে রাইসাকে ভালো করে পড়তে হবে। ভালোবাসার এই নতুন মায়ের মুখ সে ঠিক রাখবে। বিনা স্বার্থে যে মা মেয়ের জায়গা দিয়েছে। ক্লাসটা শেষ হতেই রিম ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলো। তার মা ডিম পরোটা বানিয়ে দিয়েছে, রাইসাকে নিয়ে খেয়ে নিল। যদিও রাইসাকে তার শাশুড়ি টিফিন দিয়েছে, তবুও জোর করে নিজেরটা খাইয়েছে। রাইসার টিফিনও রিম খেয়েছে। দুজনে মিলে খাবার শেষ করে নিয়েছে। বাকি ক্লাস করে ছুটি হলো। রাইসা আর রিম একসাথে হাঁটছে। রাস্তার দুই পাশ দিয়ে লম্বা লম্বা গাছের সমারোহ। মানুষও হেঁটে চলেছে তাদের গন্তব্যে লক্ষ্য করে। রাস্তার পাশেই ঘাসের ওপরে বসেছিল কয়েকজন ছেলে মেয়ে, বেশি না হলেও 5 কি 6 জন। তাদের মধ্যে একজন কাছে ডাকলো। রিম ওদের দিকে তাকাতেই দেখলো সেই দিনের ওই ছেলে মেয়েগুলো র্যাগিং এর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেরা। দুজনেই এগিয়ে গেল। রাইসা রিমের পেছনে পেছনে হাঁটছে। সে এত মানুষের সাথে কখনোই দেখা সাক্ষাৎ করেনি। সবসময় ঘরের এক কোণে অবহেলিত হয়ে পড়ে থাকা ক্ষুদ্র পিঁপড়ে তার সামনে হঠাৎ করে কেউটে হয়ে বেরিয়ে আসলো, ভয় তো পাবেই। একটা মেয়ে পাশের একটা ছেলেকে বলল,
দেখ, ডেকেছি, কি বলবি বল। পাশ থেকে একটা ছেলে উত্তর দিল, তোমাদের নাম কি? রিম যেহেতু শহরেই বড় হয়েছে সেহেতু কথার উত্তরও তেমন ঝাঁঝালো। আপনাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল ভাইয়া। এভাবে যেখানে সেখানে বসে থেকে স্মৃতিশক্তি দুর্বলতার পরিচয় দেবেন না। তাও উপকার হতো যদি সাথে বাদাম নিয়ে বসতেন। রিমের এমন শক্ত আর মজার কথায় ছেলেটি বলল, তুমি কি বলছো? বাদাম নিয়ে বসতে যাব কেন মানে? আপনারা বইয়ে পড়েননি বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে? অবশ্য এভাবে রাস্তাঘাটে বসে থাকলে কিভাবে বই পড়বেন? বসে থাকা মেয়ে দুটো ফিক করে হেসে দিল রিমের কথায়। একজন তো পিঠে চাপ্পড় বসিয়ে দিল। পিঠে চাপ্পড় খেয়ে নির্ঝর মুখ শুকিয়ে গেল। ওই বাচ্চা মেয়ে ওই বাচ্চা মেয়েটা আমাকে বাদাম খেতে বলেছে আর তোরা হাসছিস? তাও শুধু হাসিতে আটকে থাকলে মানা যায়? মারছিস আমাকে? মিহি বলল, তো কি বলবে গাধার দল? এক নাম দুই দিন জিজ্ঞেস করলে কি তোমাকে চুম্মা দিবে? এখনো মারেনি, এটাই তোর কপাল। অন্তর মুখটা মলিন করে বলল, ইস, এভাবে বলিস না। আমাদের নির্ঝর বেচারা না হয় কথা গুলিয়ে ফেলেছে, তাই বলে এভাবে বলবি? কি বলিস রাফিদ? রাফিদ এতক্ষণে মুখ গুজেছিল ফোনে। নিজের নাম শুনে ফোনের স্ক্রিন অফ করে পকেটে রেখে সামনে নজর দিল। সুন্দরী একটা মেয়ে রাগী ষাঁড়ের মতো ফোঁস করছে। রাগ আর গরমের কারণে গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। পিঠের মাঝ বরাবর চুলগুলোকে দুই পাশে বেনুনি করে ছেড়ে দেওয়া। দেখতে বাচ্চাদের মতো হলেও কথাবার্তা আচার-আচরণে একদম ফার্স্ট ক্লাস। একটু হেলে যেতেই দেখলো তার পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো বোরখা পরিহিত মেয়ে, যার শুধু চোখ দুটিই ব্যতীত অন্য কিছুই দেখা যাচ্ছে না। হাত দুটো হেজাবের ভেতরে গুটিয়ে যাচ্ছে নত মস্তিষ্কে। নির্ঝর আবার বলল, নাম তো আর মুখস্থ করে রাখি না, তাই না? বা তোমাদের সাথে আমাদের প্রতিদিনও দেখা সাক্ষাৎও নেই। এতে মনে করার বা মনে রাখার কি আছে? তাই জিজ্ঞেস করেছি। রিম বিরক্তিতে ফেটে পড়ল। রাইসা রিমের পেছনে হাতের কনুইয়ের জায়গায় কাপড় টেনে ধরে আছে। সেখানে আরো কিছু কথা হবে তার পূর্বেই রাফিদ রিম আর রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমরা যাও। উত্তর পেয়ে মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে হাঁটা ধরল দুইজনেই। রাইসার ধরে রাখা হাত ছিল শক্ত করে। এক নজর রাইসার দিকে তাকিয়ে হাসলো, হাতটা নিজের হাতে নিয়ে হাঁটলো। তুমি এত ভয় পাও কেন? রাইসার কাছে কোনো উত্তর নেই, থাকবে কি করে? কারণটা সে নিজেও জানে না। ছোট থেকেই ভয়ের সাথে যার পরিচয় সে কিভাবে বলবে তার এত ভয় কোথা থেকে আসে? কি ব্যাপার রাফিদ, তুই মেয়ে দুটোকে যেতে বললি কেন? আমি তো আসল কাজটাই করতে পারলাম না। নির্ঝরের কথাই শুনে নিশিতা বলে উঠল, থাক, তোকে আর আসল কাজ করতে হবে না। তুমি যা করো এটাই মেলা। হাসাহাসি শুরু হলো। এইদিকে দুই বান্ধবীর হাত ধরে হেঁটে যাচ্ছে, সেই দিকে নজর দিল রাফিদ। আনমনেই ভাবল, তারপর দু চোখ ঘুরিয়ে নিল। রাইসা নিজের রুমের বারান্দায় বসে আছে, হাতে মার্জিয়ার রুম থেকে নিয়ে আসা একটা উপন্যাসের বই। বরাবরের মতোই হুমায়ুন আহমেদের গল্প তার ভালো লাগে, যদিও খুব একটা পড়ার সৌভাগ্য হয়নি কখনো। তাই কৌতূহল আর অদ্ভুত এক টানের বশেই বইটা নিয়েছিল মার্জিয়ার রুম থেকে। বারান্দার নরম বাতাস বইছে, পাখিদের কিচিরমিচির ধ্বনি মিলিয়ে যাচ্ছে নীরবতার ভেতর। রাইসা বইয়ের প্রথম পাতা খুলে বসে, কিন্তু শব্দগুলো ঠিক মন পর্যন্ত পৌঁছায় না। চোখ পড়েছে লাইনের পর লাইন, অথচ ভাবনাগুলো ছুটে যাচ্ছে অন্য কোথাও। হুমায়ুন আহমেদের চরিত্রদের মতো তার নিজের জীবনও কি কোথাও গিয়ে আটকে আছে? অজানা এক শূন্যতা বুকের ভেতরে হাহাকার করে নাড়া দেয়। একসময় সে বইটা বন্ধ করে আকাশের দিকে তাকায়। এখানে আকাশের বিশালতার মাঝে তার উপস্থিতি টের পাওয়া যায়। রাইসা নিঃশ্বাস ফেলে। মনে হয় এই নীরবতার মাঝেই হয়তো তার জীবনের কিছু উত্তর লুকিয়ে আছে, যেগুলো শব্দে নয়, অনুভূতিতেই ধরা দেয়। আবার ধীরে ধীরে বইটা খুলে সে পড়তে শুরু করে।
এবার মনটা একটু বেশি মনোযোগী, একটু বেশি প্রস্তুত। কিছু সময় পেরিয়ে যেতেই হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠল রাইসার। বইয়ের লাইনে চোখ থাকলেও মনটা আচমকা অন্যদিকে সরে গেল। অকারণ এক অস্বস্তি যেন অদৃশ্য কোনো দৃষ্টি থেকে ভেদ করে দেখছে। রাইসা পড়া থামিয়ে ধীরে ধীরে কোলে নামলো। এই অনুভূতিটা নতুন না, তবুও আজ একটু বেশিই তীক্ষ্ণ। মনে হলো নিজ থেকে কেউ তাকে দেখেছে। রাইসা প্রথমে নিজেকে বোঝাতে চেষ্টা করলো, এমন কিছু না, দিনের আলো, খোলা বারান্দা, ভাবনার ভুল। তবুও কেন যেন বুকের ভেতরে ধক করে শব্দটা হয়ে উঠেছে। সে আস্তে করে বারান্দার রেলিংয়ের দিকে এগিয়ে যায়। নিচে তাকালো, সবকিছু স্বাভাবিক। বাড়ির সামনের বাগান, পাশের আম গাছ, দূরের রাস্তা, কোথাও কোনো অচেনা মুখ নেই। তবুও সেই অস্বাভাবিকতার কাটলো না, বরং আরো মনে হলো কেউ হয়তো লুকিয়ে আছে চোখে না পড়ার মতো জায়গায়, ছায়ার ভেতরে, দেওয়ালের আড়ালে, কিংবা গাছের পাতার ফাঁকে। রাইসা নিজের অজান্তেই হাত দুটো শক্ত করে রেলিংয়ে চেপে ধরলো। আমি কি অকারণ ভয় পাচ্ছি? নিজেকে প্রশ্ন করলো সে। ঠিক তখনই নিচের দিক থেকে হালকা একটা শব্দ কানে এলো, খুবই ক্ষীণ, যেন কেউ হাঁটছে বা হঠাৎ থেমে গেছে। রাইসার বুকের ভেতর শিরশির করে উঠল। সে আবারও তাকালো, এবার একটু বেশি মনোযোগ দিয়ে। চোখ দুটো সরু করে চারপাশ খুঁটিয়ে দেখার চেষ্টা করলো। কিছুই নেই, কিন্তু অনুভূতিটা আছে। মনে হলো কেউ তাকে দেখছে, খুব মনোযোগ দিয়ে, খুব স্থিরভাবে। অদ্ভুত এক নীরব উপস্থিতি। রাইসার ঘাড়ের পেছনে কাঁটা দিয়ে উঠল। সে অজান্তেই এক পা পিছিয়ে এলো। বইটা এখনো কোলে পড়ে আছে, কিন্তু আর পড়ার মতো অবস্থায় নেই। পরিচিত বারান্দাটাই হঠাৎ করে অচেনা মনে হচ্ছে। বাতাসের শব্দটাও কেমন বদলে গেছে। আগের মতো শান্ত না, বরং চাপা এক সতর্কতার মতো। রাইসা গভীর নিঃশ্বাস নিল, নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হয়তো কারোর জানালা জানালা দিয়ে তাকানোর চোখ, হয়তো কারোর ছায়া। আমি বেশি ভাবছি। তবুও সে আর বসে থাকতে পারল না। ধীরে পা বাড়িয়ে বারান্দার দরজার দিকে গেল। ঢোকার আগে একবার আবারও নিচে তাকালো। সেই একই দৃশ্য, নীরব, নিরীহ। কিন্তু এবার মনে হলো দেরি করলে কিছু একটা ঘটতে পারে। সে কি কি সে নিজেও জানে না। দরজাটা বন্ধ করার মুহূর্তেই রাইসা কেমন অদ্ভুত লাগলো। ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করলো সে। বুকের ভেতরে ধুকপুক শব্দটা তখনও থামেনি। দরজাটা বন্ধ হতেই রাইসা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতরের ধুকপুক শব্দটা যেন কানে এসে বাজছে। হাতের তালু ভিজে গেছে ঘামে। এতক্ষণ যে অস্বস্তিটা তাকে তাড়া করছিল, ঘরের ভেতরে এসেও সেটা কাটেনি, বরং আরো ঘনীভূত হয়েছে। রাইসা জানে এটা শুধু ভয় না, এটা উপস্থিতির অনুভূতি। সে ধীরে ধীরে ঘরের ফ্যান ছাড়ল। যেন মনে হচ্ছে এই পরিচিত জায়গার ভেতরেই কিছু একটা বদলে গেছে। রাইসা আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। চোখ দুটো আগের মতোই শান্ত নেই। কিছুক্ষণ একই রকম তাকিয়ে থেকে হঠাৎ মনে হলো তেজের কথা। ভয়ের চেয়েও বেশি সেখানে জমে গেল প্রশ্ন, অনেক প্রশ্ন। তার স্বামী সেই মানুষ, এতদিন তাকে কি না কি ভেবে এসেছিল। তার উপরে সকলেই তো বলেছিল লোকটার চরিত্র সম্পর্কে। কি করতে যাচ্ছিলাম ভাগ্যিস জানতে পারলাম। তেজ যেমন হুটহাট রাইসার সামনে যায়, আর তার উপস্থিতি রাইসার ভেতরে এমন এক অস্থিরতা তৈরি করে। হঠাৎই দরজার ওই পাশ থেকে পায়ের শব্দ আসলো, এবং সাথে সাথেই দরজায় টোকা পড়ল। রাইসার শরীর শক্ত হয়ে গেল। সে নিঃশ্বাস আটকে কান পাতল। কে? কণ্ঠটা নিজের কানে নিজেই অপরিচিত শোনালো রাইসা। ভেতরের কাঁপুনিটা ঢাকতে গলা শক্ত করেছিল। তবুও দরজার ওই পাশে নিশ্চয়ই সেটা ধরা পড়েছে। 2 সেকেন্ডের নীরবতা, তারপর পরিচিত একটা স্বর ভেসে এলো। আমি, মার্জিয়া। শব্দটা কানে যেতেই রাইসার বুকের ভেতরে জমে থাকা বাতাস যেন একসাথে ছেড়ে গেল।
তবুও শরীরের শক্ত ভাবটা কাটেনি। সে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। হাতল ধরার আগেই একবার চোখ বুজলো। অদ্ভুতভাবে মনে হলো দরজাটা খুললেই যেন অন্য এক বাস্তবতার মুখোমুখি হবে। দরজা খুলতেই মার্জিয়াকে দেখে রাইসা হালকা হাসার চেষ্টা করলো। মার্জিয়া স্বাভাবিক, একদমই স্বাভাবিক। মুখে সেই চেনা উষ্ণতা, চোখে কৌতূহলের ছাপ। এতক্ষণ ডাকছিলাম, দরজা খুলছিলে না কেন? ঘুমিয়ে পড়েছিলে নাকি? ডিস্টার্ব করলাম? রাইসা তৎক্ষণাৎই মাথা নাড়ালো। না আপু, একটু মাথা ধরেছিল। মার্জিয়া সন্দেহ ভরা চোখে রাইসার মুখের দিকে তাকালো। কিছু একটা হয়েছে এটা সে বুঝেছে, কিন্তু জোর করলো না। হয়তো বাড়ির কথা মনে পড়ছে। কিছু বলল না, বরং হালকা স্বরে বলল, চলো ড্রয়িং রুমে যাই। একা একা ঘরবন্দি হয়ে বসে আছো কেন? রাইসা কিছুই বলল না। মার্জিয়ার সাথে বেরিয়ে এলো রুম থেকে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে এলো। পর্দা টেনে রাখা। বিকেলের আলো ফিল্টার হয়ে ঢুকছে ড্রয়িং রুমে। সোফার পাশে রাখা ফুলদানি, টেবিলের ওপরে রিমোট নিয়ে টিভি চালু করলো মার্জিয়া। মার্জিয়া আর রাইসা দুজনেই বসে আছে। রাইসা পিঠটা সোজা রাখার চেষ্টা করলেও শরীরের ভেতরের অস্থিরতা লুকোনো গেল না। সে হাত দুটো কোলের ওপরে রেখে আঙ্গুলগুলো জড়িয়ে ধরল। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা চলল দুজনের মাঝে। কথাগুলো খেয়ার মতো ভেসে যাচ্ছে, রাইসার মনে গিয়ে ঠেকছে না। তেজ রুম থেকে বের হতে হতে ড্রয়িং রুমের দিকে চোখ রাখলো, কিন্তু চোখ পড়তেই সে এক মুহূর্ত থেমে গেল। সোফায় বসে থাকা রাইসাকে আজ অন্যরকম লাগছে। পিঠটা সোজা করে বসার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার মধ্যেই যেন ভাঙন। হাত দুটো কোলের ওপরে শক্ত করে জড়ানো, আঙ্গুলগুলো অস্থিরভাবে নড়ছে। চোখ দুটো সামনে, অথচ সামনে নেই। তেজের ভুরু সামান্য কুঁচকে গেল। মনে মনে ভাবছে, এই মেয়ের আবার কি হলো? মার্জিয়া কিছু একটা বলছিল, রাইসা মাথা নাড়ছিল শুধু। কথা কম, প্রতিক্রিয়া আরো কম। তেজ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো। রাইসার পাশে আরেকটা সোফায় বসে পায়ের ওপরে পা রাখলো। শটান মেরে পিঠ এলিয়ে দিল সোফায়। কেউ তাকে খুব একটা লক্ষ্য করলো না। খুব মনোযোগ সহকারে টিভি দেখছিল। টিভিতে টান টান উত্তেজনা, নায়ক নায়িকাকে ভালোবাসি বলবে। আর ঠিক সেই মুহূর্তেই টিভিটা বন্ধ হয়ে গেল ঠাস করে। মার্জিয়া শিট বলে রাইসার দিকে ঘুরে তাকালো। রাইসার পাশ থেকে তেজের রক্তিম চোখের আভা দেখে কাচুমাচু হয়ে গেল। শুকনো ঢোক গিলে কিছু বলবে তার পূর্বেই তেজ ঝাঁঝালো কণ্ঠে বলল, কি সমস্যা? টিভিতে এসব কি দেখছিস? যা, রুমে গিয়ে পড়তে বস। তেজের কথা শুনে মার্জিয়া ভয়ে উঠে দাঁড়ালো। রাইসা তেজের উপস্থিতি উপলব্ধি করেই গায়ে কাঁটা দিয়েছে। মার্জিয়াকে যেতে বলেছে শুনে রাইসা চুপ করে উঠতে নিবে যাওয়ার জন্য। তখনই আবারও হুংকার আসলো তেজের। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে যেতে বলিনি? মার্জিয়া ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, রাইসা চলো। আমি ওকে যেতে বলিনি, তোকে যেতে বলেছি, তুই যা। রাইসা অসহায় চোখে মার্জিয়ার দিকে তাকালো, কিন্তু মার্জিয়া এখানে কি বলবে? সে তেজকে অনেক ভয় পায়, তাই রাইসার অসহায় চাহনি উপেক্ষা করেছে, ভয়ে হাঁটলো। তবে রাইসাকে রেখে যেতে তার মন বিন্দু মাত্র সায় দিচ্ছে না। মেয়েটা কতটা ভীতু মার্জিয়া সেটা জানে। মার্জিয়া চলে যেতেই তেজ কণ্ঠটা নরম করলো। ঠিক যতটা হুংকার ভরা ছিল একটু আগে, তার চেয়েও দ্বিগুণ নরম হলো। রাইসাকে উদ্দেশ্য করে বলল, ঘোমটাবতী, এক কাপ কফি পাওয়া যাবে? ঘোমটাবতী নামটা শুনেই রাইসার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই দিন রাতে এসেও তো বলেছিল অনেক কিছু, সে স্বামী হয়, তার সামনে ঘুমটা না দিতে। এই কথা মনে পড়তেই শরীর ঝিকে উঠল। কেমন অদ্ভুত অনুভূতি। রাইসা চোখ তুলল ধীরে। পেছনে ঘুরে চোখে চোখ পড়তেই তেজ একটা অদ্ভুত শীতলতা টের পেল। সেখানে ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে দূরত্ব। রাইসা কেমন যেন মাথা আবারও নোয়ালো। মৃগনয়নী, কফি চেয়েছি, বানিয়ে দিবে নাকি চলে যাব? রাইসা চমকে উঠল তেজের এমন আকর্ষণীয় মৃগনয়নী বলে ডাকা।
এমন অদ্ভুত নামে কাউকে ডাকতে শোনেনি কোনোদিন। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো রাইসা। মুখ ফুটে কিছু বলবে তার সেও জোর যেন কণ্ঠে হলো না। তেজ আর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। রাইসা নিজেকে অপরাধী মনে করলো। নোয়ানো মাথায় বলল, আমি বানিয়ে দিচ্ছি। রাইসা কথাটা বলেই ধীরে উঠে দাঁড়ালো। কথাটা ছোট, কিন্তু তার ভেতরে যেন অনেক সাহস জড়ো করতে হয়েছে বলতে। তেজ আর কিছুই বলল না, শুধু চোখে চোখ রেখে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, অথচ অস্বস্তি বাড়িয়ে দেওয়ার মতো একটা দাপট আছে। রাইসা রান্নাঘরের দিকে পা বাড়ালো। প্রতিটা পা যেন ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এই কয়েকটা পা তাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, শুধু ড্রয়িং রুম থেকে না, বরং নিজের নিরাপদ জায়গা থেকেও। রান্নাঘরে ঢুকে সে এক মুহূর্ত থেমে গেল। হাত দুটো কাউন্টারের উপরে রেখে গভীর নিঃশ্বাস নিল। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কফির জার খুলল। চামচে কফি তুলতে গিয়ে হাত কেঁপে গেল। একটু গুঁড়ো ছিটকে পড়ল। রাইসা চোখটা বন্ধ করলো। এত ভয় পাচ্ছি কেন? আমি প্রতিদিনই তো কফি বানাই। তাহলে এখন এমন কেন হচ্ছে? ভাবতে ভাবতেই পেছনে পায়ের শব্দ। রাইসার শরীর শক্ত হয়ে গেল। তেজ দরজার কাছে এসে দাঁড়িয়েছে। খুব কাছে না, আবার দূরেও না। তেজের আগমনে রাইসা আর থরথরিয়ে কাঁপতে লাগলো। গ্লাসে রাখা চামচ রাইসার হাত অনবরত কেঁপে কেঁপে কফি যেন মাটিতে পড়ে যাবে। গ্লাসেই সমুদ্রের ঢেউ উঠল। তেজ এক নজর তাকিয়ে বলল, এভাবে কাঁপছো কেন? রাইসা চমকে উঠল। না মানে, আমি কথা শেষ করতে পারল না। ধীরে ধীরে তেজ এগিয়ে এসে কাউন্টারের পাশে দাঁড়ালো, খুব কাছে। এতটা কাছে যে রাইসা তার উপস্থিতির উষ্ণতা টের পাচ্ছে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? কণ্ঠটা শান্ত, প্রায় নরম, কিন্তু প্রশ্নটা ভেতরে ঢুকে কাটা হয়ে বিঁধল। রাইসা চোখ নামিয়ে ফেলল। জি, জি। ভয় পাওয়া ভালো, তবে অতিরিক্ত নয়। রাইসার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে চোখ তুলল। চোখে চোখ পড়তেই আবারও সেই শীতলতা, কিন্তু আজ তাতে কৌতূহলও মিশে আছে। রাইসা ঠোঁট কামড়ে ধরল। সকালটা তার মাথার ভেতরে ভেসে উঠল। এই তো, সকালে কেমন আচরণ করলো সামান্য গ্লাসে পানি খাওয়ার জন্য, এখন এইভাবে নরম হয়ে কথা বলছে। যেন রাইসা ছোট বাচ্চা হওয়া, তাকে সামান্য জোরে কথা বলে যদি কেঁদে দেয়। তেজ হালকা হেসে ফেলল। ভয় ভয় চোখে মৃগ নয়নীকে দেখতে খুব ভালো লাগে। একেবারে নতুন। এই ডাকটা আবার। রাইসার বুকটা ধক করে উঠল। এই মানুষটাকে তার চেনা কঠিন হয়ে যাচ্ছে। কখন কোন রূপ বের করে প্রতিক্রিয়া দেখাচ্ছে বোঝা মুশকিল। তেজ রাইসার এমন অস্বস্তি বুঝল, কিন্তু সরে গেল না। তার এসব কিছুই যায় আসে না। রাইসা যদি বানাচ্ছে, ভেতরে ভেতরে কেমন যেন খচখচ করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তেজ বেরিয়ে গেল রান্নাঘর থেকে। আর একটু ওখানে দাঁড়ালে এই মেয়ের কাঁপুনিতে ঝড় নয়, ঘূর্ণিঝড় আসবে নিশ্চিত। তেজি সোফায় গা এলিয়ে দিল, এক হাত মাথার পেছনে, অন্য হাতটা সোফার হাতলে। চোখ আধ খোলা। বাইরে থেকে দেখলে মনে হবে একদম নিশ্চিন্ত নির্ভার, কিন্তু তার কান খোলা। রান্নাঘর থেকে ভেসে আসা প্রতিটা শব্দ সে শুনছে। চামচের ঠোকাঠুকি। তেজের ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। রাইসার মাথায় এখন কোনো ঘোমটা নেই, তবে কপাল পর্যন্ত টেনে দেওয়া ওড়নাটা ঘোমটা থেকে কিছু কম হলো না। এতে অবশ্য দেখতে আরো আকর্ষণীয় লাগছে রাইসাকে। মনে মনে তেজ একটা কথা ভেবে পেল না, মেয়েটা এত ভয় কেন পাচ্ছে। এই প্রশ্নটা সে নিজেকেই করল, কিন্তু উত্তর খুঁজতে চাইল না। রাইসা তখনও রান্নাঘরে দাঁড়িয়ে। তেজি চলে যাওয়ার পরও শরীরের কাঁপুনি কমেনি। বুকের ভেতরটা যেন কেউ শক্ত করে চেপে ধরে আছে। কফির কাপটা ট্রেতে রাখলো সাবধানে। হাতের কাঁপুনি ঢাকতে দুই হাতে ট্রে ধরলো। নিজেকে সামলানোর চেষ্টা করলো। সামান্য কফি তো চেয়েছে, এমন ঘাবড়ে যাওয়ার কি আছে? মনে মনে বলল রাইসা,
তারপর হাঁটা ধরলো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ধীরে ধীরে ড্রয়িং রুমে এলো রাইসা। প্রতিটা পা ফেলার সময় মনে হচ্ছে দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে। ট্রেটা টেবিলের উপরে রাখতেই তেজ চোখ খুলল। রাইসা চোখ নামিয়ে বলল, আপনার কফি। তেজ কফির কাপটা তুলে নিতে চেয়েও নিল না। হাত গুটিয়ে আগের ন্যায় সোফায় হেলান দিয়ে বসলো। রাইসা দাঁড়িয়ে আছে চুপ করে। এখানে তেজ ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আছে, এটা কোনো মিটারে চেক করেও ধরা পড়বে না। রাইসার যেন মৃত মানুষের মতো নিঃশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না বোঝা মুশকিল। কফি করে এনে দাঁড়িয়ে আছো কেন? কফি দাও। রাইসা হতভম্ব হয়ে গেল। তার সামনেই তো কফির ট্রে রেখেছে। তাহলে কি চোখে দেখছে না নাকি অন্ধ? তবে রাইসা আস্তে করে বলল, জি, আপনার সামনেই তো রেখেছি, নিন। তেজ এবার কফির কাপের দিকে চাইলো। একবার রাইসার দিকে চাইলো, এরপর বলল, বানিয়ে এনেছো? তারপর সামান্য হাতে তুলে দিতে কি তোমার শরীরের সব শক্তি চলে যাবে? রাইসা অবুঝের ন্যায় মাথা দোলালো। কি বলবে বুঝে উঠতে পারছে না। তেজ তার সাথে এমন যুক্তিহীন কথা কেন বলছে? কি হলো? এক কথা দুইবার বলতে হয় কেন? আমার হাতে তুলে দাও। রাইসা চমকে তাড়াহুড়ো করে এগিয়ে গেল। টেবিলের কর্নারে পা লেগে মুহূর্তেই হুড়মুড় করে পড়ে গেল। আর সমস্ত গরম কফি গিয়ে পড়ল তেজের বুকের ওপরের শার্টে। ঠিক সেই মুহূর্তে সময় যেন থেমে গেল। গরম কফির কাপটা তার হাত থেকে ছিটকে বেরিয়ে পড়ল মেঝেতে। সাথে রাইসাও পড়ে গেল। তেজের বুকের ওপরে শার্টটা ভিজিয়ে দিল মুহূর্তেই। ১ সেকেন্ডের নিস্তব্ধতা। রাইসার চোখ বড় হয়ে গেল। বুকের ভেতরটা একেবারে শূন্য। এখন কি হবে এটা ভেবেই আতঙ্কে বুকটা কাঁপল। আমি আমি তেজ প্রথমে কিছুই বলল না। সে ধীরে চোখ নামালো নিজের শার্টের দিকে। গরম কফির দাগ ছড়িয়ে পড়েছে সাদা কাপড়ে, ধোঁয়া উঠছে হালকা। তারপর ধীরে ধীরে মাথা তুলল। রাইসা তখনও বসে আছে, প্রায় জমে গেছে এক প্রকার। তেজ উঠে দাঁড়ালো। দেখে চলতে পারো না? কণ্ঠটা চড়া, কিন্তু চিৎকার নয়। রাইসার গলা শুকিয়ে গেল। আমি ইচ্ছে করে এমন করিনি, বিশ্বাস করুন। রাইসা উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে শার্ট থেকে কফি মুছতে গেল, কিন্তু তেজ এক ঝটকায় তার হাতটা সরিয়ে দিল। ছোবে না আমায়। এই একটা শব্দেই রাইসা কেঁপে উঠল। তেজ উঠে দাঁড়ালো। এক মুহূর্ত তাকিয়ে রইল রাইসার দিকে। সেই দৃষ্টিতে রাগ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে নিজেকে সামলানোর চেষ্টা। সবসময় এভাবে কাঁপাকাঁপি করে কি প্রমাণ করতে চাও তুমি? তুমি খুব ভীতু, দুর্বল, নিরীহ? রাইসার চোখ থেকে অঝরে বৃষ্টি নামল। চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রাইসার চোখে জল জমে উঠল। সে দাঁতে দাঁত চেপে ধরল। আমি বুঝতে পারিনি। তেজ আর কিছুই বলল না। হঠাৎ ঘুরে নিজের রুমের দিকে হাঁটা ধরল। দরজায় পৌঁছে একবার থামল। আমার সামনে আর কখনো আসবে না বলেই চলে গেল তেজ। রাইসার চোখের জল বয়ে পড়ল দুই গাল বেয়ে। তেজি চলে যেতেই ঘরটা যেন হঠাৎ করে বড় হয়ে গেল। অথচ রাইসার বুকের ভেতরটা ভয়ঙ্কর ভাবে ছোট্ট হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ অদৃশ্য হাতে তার গলা চেপে ধরেছে। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। হাঁটু দুটো বুকে টেনে নিল। হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরল শক্ত করে, যেন নিজেকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা। আমার সামনে আর কখনো আসবে না, কথাটা বারবার কানে বাজছে। প্রতিটা শব্দ যেন আলাদা আলাদা কাঁটার মতো বুকে বিঁধছে। তার কি সত্যি কোনো দোষ ছিল? কফির কাপটা পড়ে যাওয়া কি অপরাধ? নাকি তার সবচেয়ে বড় অপরাধ সে ভয় পায়? ইচ্ছে করে তো কোনোটাই করে না। তাহলে এমন কেন বলল? রাইসার চোখটা বন্ধ করলো। মনে পড়ে গেল নিজের বাবার বাড়ি। সেখানেও এভাবেই বলা হতো, বরং এর চেয়েও বেশি কিছু বলতো। সেখানে ভয় পেলে কেউ চিৎকার করতো না, বরং উপহার স্বরূপ থাকতো লাঠির বাড়ি। সেখানে চোখের জলকে দুর্বলতা বলা হতো না, অভিশাপ বলা হতো। আর এখানে সামান্য দুটো কথাই তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগলো রাইসার। এমন কেন হলো? এর কোনো সংজ্ঞা নেই তার কাছে।
বুকের ভেতরে জমে থাকা কষ্টটা আর ধরে রাখতে পারল না সে। হাঁপিয়ে হাঁপিয়ে কান্না বেরিয়ে এলো। কোনো শব্দ নেই, কোনো আহাজারি নেই, শুধু নীরব কান্না। সেই কান্না যেটা সবচেয়ে বেশি ব্যথা দেয়। রাইসা ভাবল, আমি কি সত্যি এতটাই দুর্বল, নাকি আমাকে দুর্বল বানিয়ে ফেলা হয়েছে? ঘরের কোনায় পড়ে থাকা ভাঙা কাপটার দিকে তাকালো সে। সাদা মেঝেতে ছড়িয়ে থাকা কফির দাগগুলো তার চোখে অদ্ভুতভাবে নিজের জীবনের মতো লাগলো। একটু অসাবধানতায় সব এলোমেলো, আর দোষটা শুধু তারই। সে উঠে দাঁড়ালো। পা দুটো এখনো কাঁপছে, কিন্তু চোখে আর জল নেই। ক্লান্তি আছে, শূন্যতা আছে, কিন্তু কোথাও একটা শক্ত অনুভূতিও কাজ করছে। কাজ হচ্ছে না। রাইসা পড়ে যাওয়া কফির জায়গাটা পরিষ্কার করলো ভাঙা কাপের টুকরোটা হাতে তুলতে গিয়ে। কয়েকটা জায়গায় কেটেও গেল, ভীষণ জ্বলছে কাটা জায়গায়। তবে ক্ষত জায়গায় মলম লাগিয়ে দেওয়ার মতো কপাল সবার থাকে না, তারও নেই। হাতের দিকে তাকিয়ে আনমনেই বলল, আম্মু, তুমি কোথায়? কেন আমাকে ছেড়ে গেলে? এই পৃথিবীতে আমার ছোট্ট মেয়েটা আর লড়াই করতে পারছে না। আম্মু, তোমার মেয়ে। তুমি খুব ভালো আছো মা? পৃথিবীতে সবার দাম পাওয়া যায় না। বেঁচে থাকার চেয়ে মৃত্যু আলিঙ্গন অনেক সুখের। আমিও সেই অপেক্ষায় আছি। মেহেরিমা নওয়ান দরজার দিকে ঢুকতে ঢুকতেই রাইসাকে মেঝেতে বসে থাকা দেখে কৌতূহল নিয়ে এগিয়ে আসলেন। রাইসা কাপের টুকরোগুলো এক হাতে কুড়িয়ে আরেক হাতের তালুতে রাখছে, চোখে টলমল জল। এটা দেখে মেহেরিমা নওয়ান চটজলদি রাইসার হাত থেকে টুকরোগুলো ফেলে দিয়ে রাইসাকে দাঁড় করালো। রাইসা ভয় পেয়ে গেল হঠাৎ আক্রমণে। চোখের সামনে শাশুড়িকে দেখে দেহে প্রাণ ফিরে পেল, কিন্তু শাশুড়ির রাগী চোখ আর শক্ত করে তার ধরে রাখা হাতের দিকে নজর বোলালো। একই রকম চাহনি আর ধরে রাখার হাত, ঠিক যেমনটা তার সৎ মা নাবিলা বেগম এর চরিত্রে ছিল। রাইসা মনে মনে আঁতকে উঠল। এখন নিশ্চিত তাকে এই কফি ফেলা আর কাপ ভাঙার জন্য শাস্তি উপভোগ করতে হবে। কিছুটা মারের শঙ্কা করল, ভাবল, এই মানুষগুলো তাকে প্রথমে ভালোবেসেছে, তাহলে অপরাধ পেলে তো মারবেই। এই সামান্যতে রাইসার কিছু যাবে আসবে না। নাবিলা বেগমের হাতে কি কম মার খেয়েছে যে এখন ভয় পাওয়ার প্রশ্ন আসছে? রাইসা মুখ খুলল, মাথা নত করে বলল, আম্মু, আসলে আমার হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেছে। মেহেরিমা নওয়ান স্পষ্ট উত্তর, তো আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। মেহেরিমা নওয়ান এক নজর রাইসার হাতের দিকে তাকালেন, তারপর মুখের দিকে চাইল। হাতে অনেকটা জায়গায় ছোট ছোট কেটে গেছে, ফর্সা হাতে লাল লাল হয়ে গেছে। মেহেরিমা নওয়ান দ্রুত রাইসাকে সোফায় বসিয়ে মার্জিয়াকে ডাকলো ফার্স্ট এইড বক্সটা সাথে করে নিয়ে আসতে। মায়ের ডাকে সাড়া দিয়ে মার্জিয়া তড়িঘড়ি করে নামলো, হাতে ফার্স্ট এইড বক্স। কার কি হয়েছে মা? বলল মার্জিয়া। তারপর বসে থাকা রাইসাকে দেখে বুঝে গেল রাইসার কিছু একটা হয়েছে। মেহেরিমা নওয়ান রাইসার হাতটা ক্লিন করে সেখানে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর গম্ভীর মুখে ধারালো জবাব দিল মেহেরিমা নওয়ান, আজকের পর থেকে তোমাকে যেন রান্নাঘরের আশেপাশেও না দেখি। রাইসা যেন কিছু শুনেও শুনতে পেল না। এটা কেমন শাস্তি? সে তো কঠোরভাবে অপরাধের কাজ করেছে। এই অপরাধ করলে তার সৎমা হিসাব মতো তাকে আরো কঠিনভাবে রান্নাঘরে বসবাসের যোগ্য করে তুলত। দিনরাত শুধু কাজ আর কাজ, কিন্তু সেখানে তার শাশুড়ি রান্নাঘরে যেতে নিষেধ করে দিলেন, যাতে করে আবারও কোনো অঘটন না ঘটায়। এমনি সে মার্জিয়ার থেকেও তেমন কাজ করে নেয় না। বাড়িতে একজন কাজের লোক আছে, সে বর্তমানে গ্রামে গিয়েছে, একা একা রান্না করে। তবে রাইসা নিজ উদ্যোগে যতটুকু সাহায্য করার জন্য করে, আজ থেকে সেটাও বন্ধ হয়ে গেল। আম্মু, আমি একদম না। কোনো প্রকার সাফাই আমি শুনবো না। ঘরে যাও, রেস্ট নাও আগে। কালকে যে কলেজে যাবে তা কলম ধরবে কি করে? পড়ালেখা করার কি ইচ্ছে নেই? এত ভালোবেসে কেউ অধিকার দেখায়নি। রাইসা চোখের পানি ছেড়ে দিল। মেহেরিমা নওয়ান তার চোখে বিশ্বের শ্রেষ্ঠ মা এবং শাশুড়ি।
নিজের মাকে দেখেনি কিন্তু শাশুড়িকে দেখেছে। হয়তো নিজের মা নেই বলেই বিধাতা তার কষ্টের একাংশ কমানোর জন্য মাহীন জীবনের কলঙ্ক থেকে বাঁচতে তার কপালে তেজের মতো স্বামী রেখেছিল, যার অজুহাতে শাশুড়ি রূপে একজন মা পেয়েছে। রাইসা অদ্ভুত এক আবদার করলো শাশুড়ির কাছে, আম্মু, আমি আপনাকে জড়িয়ে ধরি। বলার মুহূর্তেই মেহেরিমা নওয়ান পাশে বসে বুকে আগলে নিল ছোট্ট দেহটিকে। রাইসা মার্জিয়ার তুলনায় ছোট, আর শরীরের দিকে বলতে গেলে অনেক গুণই ছোট মনেই হয়। মেয়েটা এত আদুরে দেখতে, হাসি খুশি তো থাকেই না, কেমন মনমরা ভাব। কপালে একটা চুমু দিয়ে চোখের পানি মুছিয়ে দিল দু হাতে। রাইসা যেন ছেড়ে দিতে চাইছে না, ঘাপটি মেরে পড়ে আছে শাশুড়ির বুকে। তুমি কফি খাবে? সাবধানে। এটা বাদই দিলাম, কাপটা যে পড়ে গেছে, এটা তোমাকে কেউ তুলতে বলেছে? আমি এসে তুলে নিতাম। এভাবে ছোট ছোট হাত দুটোর কি অবস্থা করে ফেলেছো, হ্যাঁ? বলতে বলতেই মেহেরিমা নওয়ান একেবারে নিজেও কাঁদলেন। এটাই মমতাময়ী মা, যে মা সেই সব সন্তানকে নিজের মনে করেন, আর যে জন্মদাত্রী সে শুধু নিজের সন্তানকে সন্তানই মনে করেন। মার্জিয়া হাসলো দুজনেরই মরা কান্না দেখে। মার্জিয়ার চোখেও পানি এসেছে, কিন্তু সে গুরুত্ব দিল না। হয়েছে তোমাদের কান্না, এবার তো থামো। মরা বাড়ি ফিল হচ্ছে। মেহেরিমা নওয়ান মেয়ের দিকে রাগী চোখে তাকালো। কি সব ফালতু বকছিস? একটা থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো, বেয়াদব মেয়ে। মায়ের এমন আদরের শাসনে মার্জিয়া মায়ের আরেক পাশে বসে মাকে জড়িয়ে ধরল। দুই পাশে দুই মেয়েকে বাহুতে আগলে নিলেন মেহরিমা নওয়ান, যেন খুব ঝড় বৃষ্টিতে পাখির ডানার নিচে তাদের ছানাদের শেষ ও নিরাপদ আশ্রয়। রাতের খাবার খাওয়ার সময় রাইসা নিচে আসতে চায়নি, কিন্তু মার্জিয়া জোর করে আনার পরিকল্পনা করলো। বিকেলে যে তেজ তাকে সামনে আসতে বারণ করেছে, এটা তো সে ছাড়া আর কেউ জানে না। অনেক কষ্টে নিজেকে রাইসা নিচে আসা থেকে আটকালো। নিচে এসে যখন মাকে বলল রাইসা আসবে না, ঠিক তখনই কারোর টগবগে যুবক রক্তে আগুন ধরে গেল। আগুনের লেলিহান শিখা চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। মেহরিমা নওয়ান ধীর স্থির ভাবে বলল, আচ্ছা থাক, এমনিতেও এসে একা একা খেতে পারবে না, তার চেয়ে বরং আমি ওকে পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। তেজে মুখের খাবার আলতো করে চাবালো আর মায়ের কথার অর্থ বোঝার চেষ্টা করলো। তখন বাবা বলল, একা খেতে পারবে না মানে? কি হয়েছে? আর বলো না, কফির কাপ পড়ে গেছে, সেটা তুলতে গিয়েই হাতের তালুতে কয়েক জায়গায় কেটে গেছে। কি, ডাক্তার ডেকেছিলে? উত্তেজিত হয়ে বলল মাহতাব নওয়ান। না, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, দরকার পড়লে ডাক্তারের কাছে নিয়ে যেও। এসবে যদি ইনফেকশন হয়। মেহেরিমা নওয়ান বলল, এত গুরুতর কিছু হয়নি, তুমি চিন্তা করো না। কথার কথা পেরিয়ে যাচ্ছে। তেজ নিজে থেকে যে উত্তর জানার চেষ্টা করছিল সেটা তার বাবার করা প্রশ্নে ক্লিয়ার হয়ে গেল। রাইসার হাত কেটে গেছে এই জন্য সে আসেনি, নিচে থেকে এসেছে পর্যন্ত। কেমন অদ্ভুত লাগছে, গা এলিয়ে দিয়েছে বিছানায়। পাশেই নির্বিকার ভঙ্গিতে অরিও মিউ মিউ ধ্বনিতে বিরক্তি লাগলো। সবকিছুর ভাঙচুর করে ফেলতে ইচ্ছে করছে, কারণ তার অজানা, তবে আশেপাশের কোনো কিছুই সহ্য করতে পারছে না। অরিওর মাথার লম্বা লোম হাত দিয়ে বুলিয়ে দিল। অশান্তিতে ভেতরে ছেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। রাত অনেকটা গভীর হয়ে এসেছে। ঘরের বাতিটা নেভানো, শুধু জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো বিছানার উপরে পড়েছে। তেজ পাশ ফিরেও ঘুমোতে পারছে না। চোখটা বন্ধ করলেই ভেসে উঠছে রাইসার মুখটা, ভয় মাখা চোখ, কাটা হাত আর অনুপস্থিতি। হাত বাড়িয়ে অরিওকে নিজের কাছে টেনে নিল। অরিও মিউ মিউ করে ঘাড়ে মুখ গুজে দিল। তেজের বুকের ভেতরটা হঠাৎ আরো ভারী হয়ে উঠল। আমি কেন এমন অস্থির হচ্ছি, নিজেকেই প্রশ্ন করলো সে। হঠাৎ উঠে বসলো তেজ, আর বসে থাকতে পারছে না। ঘড়ির দিকে তাকালো, রাত 10:30। এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? এক মুহূর্তের দোলাচলে ছিল। তারপর নিজেকেই বলল, শুধু একবার দেখে আসবো, কিচ্ছু না।
পা টিপে করিডোর পেরিয়ে রাইসার ঘরের সামনে দাঁড়ালো। নিজের বাড়িতে নিজেই এইভাবে চোরের মতো হাঁটছে, এটা ভাবতেও পারেনি এমন দিনও তার কপালে লেখা ছিল। দরজাটা হাত দিতেই খুলে গেল। শাশুড়ির খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিয়ে গেছে, সাথে বলে গেছে দরজা যেন না লাগায়, সে রাতে এসে দেখে যাবে। শাশুড়ির হুকুম মেনে রাইসা দরজা আর লাগায়নি। তেজ ভেতরে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। আশ্চর্য হলো, এত রাতে মেয়েটা গেল কোথায়। একটু এগোতেই দেখলো খাটের পাশে নিচে মেঝেতে কিছু একটা আবছা। এগিয়ে গেল, বিছানার পাশে ড্রিম লাইটের জ্বালানো আছে, আর তাই স্পষ্ট বুঝতে পারলো বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে রাইসা। এখন একেবারে বাচ্চা মনে হচ্ছে। তেজ রাইসার হাতের দিকে তাকালো, হাত দুটোই মাথার নিচে দিয়ে ঘুমিয়েছে। তেজ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এত কাছ থেকে রাইসাকে এভাবে দেখে বুকের ভেতরে ধকধক করে উঠল। বিছানায় গুটিসুটি মেরে শোয়া, মুখটা আধো চাঁদের আলোয় স্পষ্ট, চোখের পাতা দুটো শান্তিতে বন্ধ। আর অথচ কপালের ভাঁজ বলে দিচ্ছে এই শান্তি কতটা কষ্টের ভেতর দিয়ে এসেছে। হাত দুটো মাথার নিচে রাখা, ব্যান্ডেজ করা তালুটা দেখে তেজের ভুরু কুঁচকে গেল। ধীরে ধীরে এগিয়ে গেল, যেন শব্দ হলেও ঘুম ভেঙে যাবে। এভাবে শুয়েছো কেন? হাতে তো ব্যথা করবে। নিজের অজান্তেই ফিসফিস করে বলে ফেলল। হাত বাড়িয়ে খুব সাবধানে রাইসার এক হাত সরাতে গেল, ঠিক তখনই রাইসা নড়ে চড়ে উঠল। ভয়ে তেজ হাত টেনে নিল, কিন্তু রাইসার ঘুম ভাঙেনি, বরং অস্পষ্ট স্বরে কিছু একটা বলল। আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। তেজ রাইসার কথাটা শুনতে পেল না, তবে কপালে ভারী গভীর ভাঁজ পড়ল। এই মেয়ে, নিচে শুয়ে আছো কেন? খাট নেই নাকি? অদ্ভুত তো। তেজ মেঝে থেকে রাইসাকে তুলে নিল দুই হাতে। নিচে থাকলে নিশ্চিত মেঝের ঠান্ডায় জ্বর বাঁধাবে। খাটের ওপরে শুইয়ে দিয়ে গায়ের ওপরে কম্বলটা টেনে দিল। রাইসা মাথা ঘষাঘষি করে বালিশে ভালো করে মাথা রাখলো। তেজের কাছে স্পষ্ট রাইসার চন্দ্র মুখ ভয়াবহ সুন্দরীতে পরিণত হয়েছে। হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিবে, পর মুহূর্তেই আটকে গেল। কি মনে করে সরিয়ে নিল হাত। এরপর রাইসার ক্ষত হাত বিছানার থেকে নিজের দুই হাতের মাঝে নিয়ে বন্দি করলো। সাদা ব্যান্ডেজের উপরে হালকা হালকা রক্তের ছাপ তেজকে মুহূর্তেই দমে দিল। চোখ দুটো বন্ধ করে জোরে শ্বাস নিল। রাইসার ঘন পাপড়ি বিশিষ্ট চোখের পাতা বন্ধ করে আছে। হাতটা সঙ্গোপনে আঁকড়ে নিয়ে বলল, এতটা রেগে যাওয়া আমার উচিত হয়নি, রিয়েলি সরি। এমনটা আর কখনো না করার চেষ্টা করব, ঘোমটাবতী। বলে আলতো করে ব্যান্ডেজটা চেঞ্জ করে দিল। তারপর নরম স্পর্শে কঠিন পুরুষালী দুটি ঠোঁট স্পর্শ করলো ব্যান্ডেজের ওপর। নিজেকে একদম আর ভুল হলো না। কেন যেন মনে হলো সেটাও সে বুঝল না। আবার আগের মতোই যেভাবে খুব সাবধানে হাতটা নিজের হাতে নিয়েছিল, ঠিক সেইভাবেই পাশে রাখলো, তার ওপর কম্বলটা টেনে দিল। দরজা দিয়ে বের হওয়ার সময় আরেকবার পেছনে ঘুরে তাকালো। মায়াবী মুখটা দেখে আর দেরি না করে হনহন করে বেরিয়ে গেল। ঘুমন্ত রাইসা কি জানতে পারলো তার স্বামী তার মধু মাখা কথাগুলো বলে গেল? হয়তো জানলে আর কষ্ট পেত না। অসহায়দের মাটিতে আছাড় মেরে যদি হাত বাড়িয়ে দেওয়া হয় তোলার জন্য, সেই এগিয়ে আসা হাতের দিকে তাকিয়ে তারা ভুলে যায় কতটা নৃশংস ও অত্যাচারিত করে আছাড় মেরে মাটিতে ফেলেছে। সামান্য ভালোবাসা তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। যাদের পৃথিবীতে ভালোবাসার মতো কেউ থাকে না, বুকে আগলে নিয়ে আমি আছি বলার মতো কেউ থাকে না। এই যে এই যে এত এত যন্ত্রণা নিয়ে তাকে বলা কথাগুলো বলল, এত যত্ন নিল, তাকে এই কথাগুলো বলল। এতটা রেগে যাওয়া আমার উচিত হয়নি, রিয়েলি সরি। এমনটা আর কখনো না করার চেষ্টা করব, ঘোমটাবতী। আর রইল বাকি কফি। সে যদি এতই কঠিন হতো রাইসার প্রতি, তাহলে রুমে গিয়ে কফি ভেজানো শার্টে আঙ্গুল ভিজিয়ে মুখ দিত না। হ্যাঁ,
রাইসাকে এই জন্যই শার্টে হাত দিতে দেয়নি। রাইসার হাতের কফি খাওয়ার জন্যই অধীর আগ্রহে বসেছিল, কিন্তু হঠাৎ এমন কাণ্ডে একটু রেগে গিয়েছে। রাগের মূল কারণ মৃগ নয়নের হাতের অমৃত কফিটা না খেতে পেরে। তাই তো কফির টেস্টটা নিতে নিজের রুমে গিয়ে ছোট বাচ্চারা যেমন জামায় খাবার লেগে গেলে আঙ্গুল দিয়ে সেই খাবার তুলে খায়, তেমনি তেজ রাইসার ফেলে দেওয়া কফিটা খেয়েছিল। এটা কি শুধু কফির প্রতি আগ্রহ ছিল, নাকি অন্য কিছু? ভার্সিটি পেরিয়ে যখন কলেজে ঢুকবে রিম, তখনই পাশে দাঁড়িয়ে থাকা একজনের ডাক পড়তেই সেই দিকে তাকালো। সেই বদমাস ছেলেগুলো দেখেই রিমের রক্ত মগজ গরম হলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে গেল। জি বলুন। রিমের এমন চটজলদি আর তেজি কণ্ঠে নির্ঝর কিছুটা ইতস্ত বোধ করলো। কি হলো, কি বলবেন, তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। নির্ঝর পেছন থেকে একটা গোলাপ বের করে রিমের সামনে ধরলো। দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শক্ত করে বলল, তুমি আমাকে ভালোবাসো? নির্ঝরের এমন কথা শুনে রিম আকাশ থেকে পড়ে সোজা খেজুর গাছে আটকালো। এই মিয়া, কি বলছেন? আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? মাথা ঠিক আছে? না মানে, তুমি না, আমি। কি সব আবল তাবল বলছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? নির্ঝর বুক ফুলিয়ে বলল, আই লাভ ইউ, দিল তো পাগল হে। রিম ক্ষেপে জবাব দিল, পাগলামির চিকিৎসা করুন, পাবনায় যান, বলেই রেগে রণচণ্ডী রূপ ধারণ করে চলে গেল। আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি। মেরেছ চটকানো হের লেগ্যা কি তুমি প্রেম দিবা না? রিমের যাওয়ার পানে তাকিয়ে নির্ঝর কথাগুলো বলল। অন্তর আর রাফিদ দুজনই দুই পাশে এসে দাঁড়িয়েছে। তারা বসেই ছিল, কিন্তু রিমের চলে যাওয়া লক্ষ্য করে কাছে এসে বন্ধুর মুখে এমন ডিপ জলের ডায়লগ শুনে দুজনের মুখেই কোনো কথা নেই। একে অপরের দিকে তাকিয়ে অবাক হলো। অন্তর পাশ থেকে কিল বসিয়ে দিল নির্ঝরের পিঠে। সাথে সাথে নির্ঝর চেঁচিয়ে উঠল, আহ, কোন শালা রে? আমি শালা? রে না, আমি শালা না। অন্তরের কথা শুনে নির্ঝর হকচকিয়ে গেল। দুই বন্ধুকে দেখে চমকে বলল, তোরা কখন আসলি? আমরা কখন এসেছি সেটা বড় কথা নয়, বড় কথা তুই এই ডায়লগ কোথায় পেলি? রাফিদের কথায় নির্ঝর কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলল, আর বলিস না ভাই, সারা রাত জেগে জেগে ডিপ জলের এই ডায়লগটা মুখস্থ করেছি, কিন্তু সকালে এসে এমন রিজেক্ট, কলিজায় লাগে বন্ধু। অন্তর আর রাফিদ দুজনেই দুঃখ প্রকাশ করলো। এভাবে শাহরুখ খানের জায়গায় ডিপ জলের ডায়লগ দিলে এই মেয়ে কেন, কোনো মেয়েই তোর কপালে জুটবে না। প্রেম তো দূর, প্রেমের পর বর্ণও তোর জীবন থেকে হারাম বলে ঘোষিত হবে। কথাটা বলেই অন্তর আর রাফিদ দুজনেই হাসতে হাসতে চলে গেল। সুফিয়া বেগম সকাল থেকে তোড়জোড় করে চলেছে রান্না বান্নার। আজ তার কলিজার টুকরো একমাত্র ছেলে বাড়িতে ফিরবে। এতদিন লন্ডন থেকে পড়াশোনা করেছে, সাথে একটা কোম্পানির মালিক। সুফিয়া বেগম এত কাজের প্রেসারে তার হাই প্রেসারের টনক নাড়ছে। যদিও তিনি কোনো কাজ করেননি, শুধু সবাইকে দেখিয়ে দিচ্ছে। তবে দুই একটা ছেলের পছন্দের খাবার রান্না করেছেন নিজের হাতে। এতদিন পর ফিরলে নিজের হাতের খাবার খাওয়াতে না পারলে আবার কেমন মা? সোফায় বসে আছে ঘর্মাক্ত চেহারায়। সানজিদাও একইভাবে নিজেও কাজ করছে, অন্যদেরকেও কাজ দেখিয়ে দিচ্ছে। আন্টি, আপনি রেস্ট করুন, ইরা আর আমি মিলে কাজ করে নিব। আপনার যদি এই সময় হাই প্রেসারে চাপ দেয়, তখন আপনি ছেলেকে খাতির যত্ন করবেন কি করে? নাকি ছেলে এসে আপনার খাতির যত্ন করবে? সুফিয়া বেগম হাসল। সানজিদা মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে, সারাক্ষণ কি গিন্নির মতো দেখাশোনা করে। খাবারের মেনটেন করে চলতে হয়। এরা সানজিদা দুই বান্ধবী, একে অপরকে খুব ভালো করেই চেনে। দুজনেই অনলাইনের ফ্রেন্ড। কত কথা হয়েছে দুজনের মাঝে, বলার শেষ নেই। হুট করেই যখন সানজিদার বিয়ে ঠিক হলো, তখন পালিয়ে কোথায় যাবে ভেবে না ভেবে ইরাকে বলেছিল। ইরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তার কাছে যেতে। সে নিজে নিতে আসবে স্টেশনে। তারপর থেকেই এখানে থাকা। তার কোনো প্রেমিক নেই। চিঠিটা শুধুমাত্র সবাইকে ভুল বোঝানোর জন্যই রেখে এসেছে।
যাতে করে সানজিদা ফেরার কোনো আশা তারা না করে। এখানে এসে থেকেই সুফিয়া বেগম যেন নিজের মেয়ের মতোই দেখছেন। হয়তো একটা মেয়ে তাই। এক ছেলে তো চোখের আড়ালেই ছিল। সুফিয়া বেগমের স্বামী মারা গেছে 10 বছর হলো। তিনি একাই সংসারের হাল ধরে ছেলে মেয়ে দুটোকেই মানুষ করেছেন। আজ তার সেই কষ্টের ফল মিষ্টি হয়ে ধরা দিয়েছে। কোনো কাজ করতে হয় না বলতেই ছেলেই করে দেয়। শেষ বয়সে না হয় মাকে রানীর মতো রাখলো, এতে ক্ষতি কি? সুফিয়া বেগম হাসিটা টেনে ধরে সোফার পেছনে হেলান দিলেন। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠছে। ছেলেকে দেখার উত্তেজনা, আনন্দ আর অজানা একটা শঙ্কা, সব মিলিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কতদিন পর চোখের সামনে দেখবে, শুধু দেখবে না, মন ভরে আদর করতে পারবে। সানজিদা পাশে এসে বসলো। আন্টি, চোখটা বন্ধ করুন, আমি প্রেশারটা মেপে দেখি। আপনি অনেক ঘামছেন তো? সুফিয়া বেগম বলল, আরে না না, আমি ঠিক আছি, ছেলেটা আসুক আগে, তারপর যা হওয়ার দেখা যাবে। এই ছেলেটা শব্দটা ভেতরে কতটা আদর, কতটা অপেক্ষা লুকানো, তা শুধু একজন মাই বোঝে। সানজিদা দেখল, এক মায়ের এক বুক আশা তার ছেলেকে দেখার। এই তৃষ্ণা যেন সকল কিছুকে হার মানায়। মাঝে মাঝে সানজিদার মনে হয়, ইরার মাও তো সানজিদার আপন কেউ নয়। তাহলে তিনি তাদের ছেলে মেয়ের মতোই তাকে কেন ভালোবাসে? এত মমতা কেন তার মধ্যে? অথচ তার বাবা মা, মায়ের কথা তো বাদই দিলাম, যেখানে রাইসার বাবা নিজের বাবা ছিল, তাও এতটুকুও স্নেহ পায়নি। রাইসার কথা খুব মনে পড়ে। সে কেমন আছে? চলে আসার পর রাইসার সাথে তার বাবা মা কি অত্যাচার করে আজও? হাজার হলেও ছোট থেকে বড় হয়েছে গোবরে পদ্ম ফুলের মতো সানজিদা মেয়েটা। মা যেখানে দোষী, সেখানে মেয়েটা মন একেবারে যেন ফুলের মতো নরম। রাইসাকে নিজের বোন মনে করে দেখে এসেছে। বাবা মা আলাদা, এটা কখনো মনে করেনি। এইসব ভাবনার ছেদ ঘটিয়ে ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ, ব্রেকের শব্দে সবার বুকটা ধক করে উঠল। ইরা ছুটে গিয়ে দরজার দিকে গেল। আম্মু, ভাইয়া এসেছে। সুফিয়া বেগম হঠাৎ করে উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে বসে পড়লেন। সানজিদা ধরে ফেলল চট করে। আন্টি, ধীরে ধীরে, আপনার ছেলে কোথাও হারিয়ে যাচ্ছে না। দরজা পর্যন্ত যখন এসে পড়েছে, তখন আপনি পর্যন্ত ঠিক পৌঁছে যাবে। আপনি বসুন আগে। সকাল থেকে এত তাড়াহুড়োয় জোর করেও সানজিদা প্রেশারের ঔষধ খাওয়াতে পারেনি। তার ছেলে আসবে, এতেই নাকি তিনি ফিট হয়ে যাবেন। কোনো ঔষধের প্রয়োজন নেই। দরজার সামনে পায়ের শব্দ, ভারী আত্মবিশ্বাসী পায়ের শব্দ। এত বছর পরও সেই চেনা ছন্দটা যেন বদলায়নি। দরজার চৌকাঠে পা রাখতেই সবার নজর সেই দিকে। এক লম্বা পুরুষ, পরিপাটি ধূসর সুট, চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে স্পষ্ট দৃঢ়তা। লন্ডনের ঠান্ডা হাওয়া যেন এখনো গায়ে লেগে আছে। মা! এই একটা শব্দ, শুধু একটা শব্দ, আর সাথে ছিল হাজার সুবাস। যেই ডাকে একটা মায়ের হৃদয় জুড়িয়ে যায়, সেই ডাকে সুফিয়া বেগমের চোখ ভিজে উঠল। তার ছেলে ফিরে এসেছে, তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ইমরান! ইমরান এগিয়ে এসে মায়ের সামনে হাঁটু গেড়ে বসল। চারপাশের সবাই থমকে গেল। বিদেশ ফেরত ছেলে, এখন শুধু মায়ের সন্তান। কেমন আছো মা? সুফিয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। ভালো থাকবো না কেন? তুই ভালো থাকলেই আমি ভালো। আর চোখের সামনে তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। সুফিয়া বেগমের চোখের পানি মুছিয়ে জড়িয়ে ধরল ইমরান। না, কান্নাকাটি করো না, আমি তো এসে গেছি। এটা সুখের কান্না রে বাবা, এটা তুই বুঝবি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, আর বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।